করোনার ঝুঁকি নিয়েই ঈদ করতে ঘরমুখী মানুষ, ফেরি লঞ্চে ঢল। একদিনে রেকর্ড 231 জনের মৃত্যু। টিকা নেয়ার বয়সসীমা কমিয়ে 30 নির্ধারণ। দেশে আসলো মডার্নার আরো 30 লাখ ডোজ। এক মাস পর বাসার বাইরে বেগম জিয়া রাজধানীর গ্যাস্ট্রোলিভার হাসপাতালে গাড়িতে বসেই নিলেন মডার্নার টিকা। চিকিৎসক বললেন বিদেশে নেওয়া জরুরি। এখানে আইসিইউ পাচ্ছি না, আশেপাশে অনেক জায়গায় খোঁজ করছি, আমরা আইসিইউ পাচ্ছি না। করোনার কারণে ডেঙ্গু রোগীর জন্য মিলছে না আইসিইউ। এক সপ্তাহে রাজধানী হাসপাতালে দ্বিগুণ রোগী ভর্তি, 60 ভাগই শিশু। এবং শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট। রাজধানীতে বড় গরুর চেয়ে মাঝারি ও ছোট পশু কিনতেই আগ্রহী ক্রেতারা। হাটের অব্যবস্থাপনায় ক্ষুব্ধ উত্তরের মেয়র। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময়, সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। করোনা সংক্রমণের মারাত্মক ঝুঁকি নিয়েই স্বজনদের সঙ্গে ঈদ করতে বাড়ির পানে ছুটছে মানুষ। কোনো ধরনের নির্দেশনা না মেনে লঞ্চে ঠাসাঠাসি করে যাত্রী পরিবহন করা হচ্ছে। ঈদযাত্রার পঞ্চম দিনে বাস ও ট্রেনেও চরমভাবে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। এই চিত্র দেখে কে বলবে দেশে চলছে করোনা মহামারী? সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলগামী প্রতিটি লঞ্চের ডেক, বারান্দা আর করিডোরে এভাবেই ঠাসাঠাসি করে কোনো সামাজিক দূরত্ব না মেনে ঢাকা ছাড়তে দেখা যায় লাখ লাখ মানুষকে। পোশাক কারখানা ও অফিস আদালত ছুটি হওয়ায় মানুষের ঢল নামে সদরঘাটে। লঞ্চগুলোতে ধারণ ক্ষমতার 2 থেকে 3 গুণ বেশি যাত্রী হলেও সময় মতো না ছাড়ার অভিযোগ যাত্রীদের। প্রচুর লোক, কত লোক আর ধরবের ভিতরে কোনো জায়গা নেই যে হাঁটবে মানুষ, ওই জায়গাটুকু নাই। কেমনে যাবো এটাই তো চিন্তা করতেছি। যেভাবে চাপ, এভাবে আমার মনে হয় না যে করোনা সংক্রমণ কমবে। সিট নাই, কিছু নাই, লস ছাড়তেছে না, উল্টা লস ছাড়ার কথা বলছে দেখে আরো একজনের মারতে যাইতেছে তারা। করোনাকালীনের আগে যেই পরিমাণ যাত্রী লঞ্চে যাইতো তার চেয়ে 4 গুণ বেশি যাত্রী ইতিমধ্যে এখনো আছে। কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না, প্রশাসনের লোকও দেখছে না। ব্যাপক পরিমাণ যাত্রী দেখেন দাঁড়াইতেছে, ঘুরতেছে, জায়গা পায় না, একটু জায়গা পায় না। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে যাত্রী চাপ বাড়ে আরো কয়েক গুণ। এদিকে বাসেও সরকারি নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাদাগাদি করে পাশাপাশি সিটে যাত্রী পরিবহন করতে দেখা যায়। দূরপাল্লার বেশিরভাগ বাসেই যাত্রীর মুখে নেই মাস্ক। শারীরিক দূরত্বের বিষয়টি যেন পুরোপুরি উপেক্ষিত। সিট খালি তো দূরের কথা, প্রতিটি সিটের জন্য আদায় করা হচ্ছে কয়েক গুণ বেশি ভাড়া। যেখানে 150 টাকা ভাড়া আর সেখানে ভাড়া নিচ্ছে 300। 60% ভাড়া বাড়েও হয় হলো 650 টাকার মতো, কিন্তু সেখানে ভাড়া চাচ্ছে 1100 টাকা। উঠার টাইমে কোনো হ্যান্ড স্যানিটাইজার কোনো কিছু ধরনের কোনো ব্যবস্থা নাই এখানে। আপনি দেখেন না কোনো গাড়িতে ডবল ছাড় আছে কিনা। সরকার তো আর এই গাড়ির শ্রমিক করে টাকা দেয় নাই, খাই 4 দিন আসি শুই লইছি, সরকারকে খাবির দিচ্ছে। এদিকে যাত্রার পঞ্চম দিনেও ছিল কমলাপুর রেল স্টেশনে ঘরমুখ মানুষের ভিড়। স্টেশনের প্রবেশ মুখে হুড়োহুড়ি করে প্রবেশ করতে দেখা গেছে যাত্রীদের। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এদিকে শিমুলিয়া, বাংলাবাজার এবং পাটুরিয়া দৌলদিয়া নৌ রুটে ফেরিতে গাদাগাদি করেই পদ্মা পাড়ি দেয় মানুষ। স্বল্প সংখ্যক ফেরি ও ছোট লঞ্চে যাত্রী পারাপারে হিমশিম খেতে হয় ঘাট কর্তৃপক্ষকে। মহামারীর মধ্যেই ঈদে ঘরমুখী মানুষের ঢল। ছুটি শুরুর আগের দিন শিমুলিয়া ঘাট এলাকা ছিল লোকে লোকারণ্য। বাড়ি ফেরার এই চিত্রে ছিল না স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই। ফেরি ঘাটে পৌঁছানো মাত্র অপেক্ষমান মানুষ তাতে হুমড়ি খেয়ে পড়েন। কোনো রকম একটু ঠাঁই করে নেয়ার প্রতিযোগিতায় নামেন সবাই। এদের অধিকাংশেরই মুখে ছিল না কোনো মাস্ক। অতিরিক্ত যাত্রী চাপে যানবাহন না নিয়েই ঘাট ছাড়ে ফেরিগুলো। এখন মানুষের যে ঢল আর যে অবস্থা, যাওয়ার কোনো পরিস্থিতি দেখতেছি না। বাচ্চা মাস্ক ছাড়া যাচ্ছে, ওরা তো আর মুখে দেওয়ার যায় না। আমি ঢাকায় ছেলে হয়েছে দেশ, এই কারণে ছেলের কাছে ফিরতেছি। যে পরিমাণ আমাদের এখানে যানবাহন অর্থাৎ লঞ্চ থাকার কথা ছিল বা ফেরি থাকার কথা ছিল, সে পরিমাণটা এখানে নেই। এটা এসে দেখি যে সবাই ভোগান্তির শিকার। মানুষ আর যানবাহনের অস্বাভাবিক চাপে ঘাট কর্তৃপক্ষের টালমাটাল অবস্থা হয়। আমরা সবাই মিলে চেষ্টা করতেছি, কিন্তু লোকজনের ভিড় থাকলেই মানুষ, স্বাভাবিক পাবলিক আসলে অনেকটাই মারতে চায় না, হুড়াহুড়ি করে লঞ্চে উঠতে চায়। অন্যদিকে পাটুরিয়া দৌলতদিয়া ঘাট এলাকায় যাত্রী চাপের চেয়ে যানবাহনের চাপ বেশি দেখা গেছে। সোমবার ভোর থেকেই পাড়ের অপেক্ষায় ছিল হাজার হাজার যানবাহন। জানি না কখন যাব। ঘাটে আইছি 3-4 ঘন্টা হইব, প্রচুর জ্যাম রাস্তায়। ঈদে ঘরমুখ মানুষের চাপ দিনভর ছিল সড়ক পথেও। সোমবার সকাল থেকেই মহাসড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। মিজানুর রহমান, কবির, সময় সংবাদ।
ঈদ উদযাপনে মানুষ যখন ছুটছে সেই সময়ে করোনা সংক্রমণে টালমাটাল সারা দেশ। একদিনে সারা দেশে রেকর্ড 231 জন মারা গেছেন। ঢাকাতেই সর্বোচ্চ 73 জনের মৃত্যু হয়েছে। ব্যুরো ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। প্রতিদিনই দেশের হাসপাতালগুলোতে অ্যাম্বুলেন্সের লাইন আর সাইরেনের শব্দে মানুষ ভীত সন্ত্রস্ত। রোগী আসলেই বাড়তে থাকে অস্থিরতা আর উদ্বেগ। মুমূর্ষু রোগীদের দ্রুত অক্সিজেন ও আইসিইউ না মেলায় হাসপাতাল থেকে হাসপাতালে স্বজনদের ছোটাছুটির পর একসময় থেমে যায় অনেকের স্পন্দন। আহাচারিতে ভারী হয়ে ওঠে আশপাশের পরিবেশ। গত 24 ঘন্টায় সর্বোচ্চ মৃত্যু ঢাকা বিভাগে 73 জন, এরপরেই খুলনা বিভাগে 57 জন। এছাড়া চট্টগ্রামে 43, রংপুরে 17, রাজশাহীতে 16, ময়মনসিংহে 11, সিলেটে 8 এবং বরিশালে 6 জন মারা গেছেন। এদিকে যশোরে আক্রান্তের সংখ্যা কমলেও দীর্ঘ মৃত্যুর মিছিল থামেনি। গেল 24 ঘন্টায় মারা গেছেন 9 জন। গ্রামের মানুষ যখন উপসর্গ দেখা দেয় তারা বাড়িতে বসে চিকিৎসা নেয় বা কোয়াক ডাক্তারের কাছে যায়, এবং যখন অক্সিজেন স্যাচুরেশন কমে যায় তখন তারা হাসপাতালে আসে। করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লায় মৃত্যু হয়েছে 19 জনের। শনাক্তের হার কুমিল্লায় বেড়ে দাঁড়িয়েছে 39.1%। বগুড়ায় 8 জনের মৃত্যু হয়েছে, এখানে শনাক্তের হার 34%। সুযোগ সুবিধা বাড়িয়েও হাসপাতালগুলোতে অতিরিক্ত রোগীর চাপে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। সিটের বাইরে রোগী আছে, সিট দেখাই কুলাই পাইতেছে না। বড় অবস্থায় রোগী সমানে মারা যাচ্ছে। গতকালকে মনে প্রায় 15-16 জন মারা গেছে। এছাড়া 24 ঘন্টায় করোনায় ও উপসর্গ নিয়ে মেহেরপুরে 6 জন, গাজীপুর ও নেত্রকোনায় 5 জন করে মোট 10 জন মারা গেছে। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। দেশে আসলো মডার্নার আরও 30 লাখ ডোজ টিকা। কোভ্যাক্সের আওতায় সোমবার রাত 9:20 কাতার এয়ারওয়েজের ফ্লাইটে আসে এই টিকা। আগামী মাসের মধ্যে বিভিন্ন উৎস থেকে 1.29 লাখ টিকা পাওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দেশে ভ্যাকসিন সরবরাহ বাড়ায় টিকা নেয়ার বয়সসীমা 5 বছর কমিয়ে সর্বনিম্ন 30 বছর নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। 48 ঘন্টারও কম সময়ের মধ্যে দেশে কোভিড টিকার আরও একটি চালান। সোমবার রাত 9:15টার পর বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছায় মডার্নার 30 লাখ ডোজ। টিকার বৈশ্বিক প্ল্যাটফর্ম কোভ্যাক্সের মাধ্যমে, যা যুক্তরাষ্ট্র থেকে পাওয়া উপহারের দ্বিতীয় চালান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারের 2 মন্ত্রীর হাতে উপহারের টিকা তুলে দিয়ে ঢাকায় ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত বলেন, কোভিড মোকাবেলায় আগামীতেও বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। এ লড়াইয়ে বাংলাদেশের অংশীদার হতে পেরে আমরা গর্বিত। আমাদের উপহার মানুষের জীবন বাঁচানোর জন্য। আমরা জানি কোভিড মোকাবিলা সহজ কাজ নয়, তবে মানুষের জীবন রক্ষায় সবসময় বাংলাদেশের পাশেই থাকবে যুক্তরাষ্ট্র। আর আগামী মাসের মধ্যে বিভিন্ন উৎস থেকে আরও 1.29 লাখ টিকা আসছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। এর বাইরেও ধাপে ধাপে 30 লাখ টিকা পাঠানোর কথা দিয়েছে রাশিয়া। এই মাসের শেষে আরও ভ্যাকসিন কিছু পাবো। আমাদের অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিন আসবে, সেটা প্রায় 29 লক্ষ আমরা আশা করছি। এই মাসের শেষে 30 লাখ ক্রয়কৃত সিনোফার্ম টিকা পাবো, আর 10 লাখ উপহার সিনোফার্মের টিকা পাবো, মোট 40 লাখ। আগামী মাসে কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে জনসনের প্রায় 60 লক্ষ ভ্যাকসিন আসবে। দেশে এখন পর্যন্ত আসা 2.10 লাখ টিকার মধ্যে চলতি মাসে এসেছে 95 লাখ ডোজ। সরবরাহ বাড়তে থাকায় টিকা নেয়ার বয়সসীমা আরেক দফা কমিয়ে সর্বনিম্ন 30 বছর করা হয়েছে। পর্যায়ক্রমে তা আরও কমানো হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বলেছেন, করোনার টিকা পাওয়া নয়, সংরক্ষণ করাই এখন বড় চ্যালেঞ্জ। চীনের সিনোফার্ম ও সিনোভ্যাকের টিকা দেশে এনে বোতলজাত এবং লেভেলিং করা হবে। রাশিয়া ও স্পুটনিক ভির যৌথ উৎপাদনে একই প্রক্রিয়ায় যাবে বলে জানান তিনি। দক্ষিণ ও মধ্য এশিয়ার যোগাযোগ ব্যবস্থা জোরদারে উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে হয়ে গেল 16-17 জুলাই 2 দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন। সম্মেলনে অংশ নেওয়া ভারত, রাশিয়া ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।
সফর শেষে সোমবার দেশে ফিরে রাজধানীর পররাষ্ট্র ভবনে সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, চীনের সঙ্গে টিকার যৌথ উৎপাদনে এরই মধ্যে দুদেশের বেসরকারি পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। সিনোফার্ম ও সিনোভ্যাকের টিকা দেশে শুধু বোতলজাত ও লেবেলিং হবে। বাল্ক তারা পাঠায় দিবে, দেওয়ার পরে এইখানে বটলিং এন্ড ফিনিশিং। দে ওয়ান্ট এভরিবডি শুড গেট ইট, দ্য টেকনোলজি শেয়ার, বাট আনটিল দি আদার্স আর ডুইং ইট, তারা ওই একই নিয়মে চলবে। মিয়ানমারের রাজনৈতিক পট পরিবর্তনে অনেকটাই থমকে যায় বাংলাদেশ চীন মিয়ানমারের ত্রিদেশীয় আলোচনা। সম্প্রতি মিয়ানমার সেনাপ্রধান আধুনিক অস্ত্র ও সরঞ্জাম কিনতে রাশিয়া সফর করেন। সেই প্রসঙ্গ টেনে পররাষ্ট্রমন্ত্রী জানান, তাশখন্দে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে ত্রিদেশীয় আলোচনার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। আমি চাই আপনি ইউ টেক ইনিশিয়েটিভ, এই ট্রাইলেটারাল ইনিশিয়েটিভ। আপনার সাথে এত সম্পর্ক, সেদিন ওদের মিলিটারি চিফ আসছে, আপনার তাকে জিনিসপত্র দিচ্ছেন, আপনারা বললে ওরা শুনবে। আমরা তো বলছি বা উইল টক, বাট ওই ট্রাইলেটারাল যে একটা আমি চাইছি ওইটা উনি রাজি হয়নি। পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন জানান, রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে মিয়ানমারকে আবারও আহ্বান জানাবে বলে প্রতিশ্রুতি দিয়েছে ভারত ও চীন। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। টিকা নিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রো-লিভার হাসপাতালের টিকা কেন্দ্রের সামনে গাড়িতে বসেই মডার্নার টিকা নেন তিনি। পরে তার চিকিৎসক জানান, বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া দরকার। নিজের জন্য দোয়া এবং দেশবাসীকে ঈদের শুভেচ্ছাও জানিয়েছেন বিএনপি নেত্রী। করোনা মুক্ত হওয়ার 2 মাস 13 দিন পর সোমবার বিকেল 3:30টার দিকে টিকা দিতে বেগম জিয়াকে নেওয়া হয় রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রো-লিভার হাসপাতালে। নেতাকর্মীদের ভিড়ের কারণে তাকে গাড়িতে বসিয়েই যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার টিকা দেওয়া হয়। পরে তার চিকিৎসক অভিযোগ করেন, সরকারের অনাগ্রহের কারণে বাসায় ভ্যাকসিন নিতে পারেননি তিনি। সে কারণে নিয়ম মেনেই টিকা কেন্দ্রে আসেন বেগম জিয়া। সরকারের ভিতরে যারা আছে তারা সবাই জানে যে বেগম খালেদা জিয়ার রেজিস্ট্রেশন হয়েছে এবং ওনার SMS পাঠানো হয়েছে এবং উনি ভ্যাকসিন নিতে আসবে। যদি ওনাদের আগ্রহ থাকতো তাহলে ওনারা সেই ব্যবস্থা করতেন। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দরকার বলেও জানায় দলটির এই চিকিৎসক নেতা। ওনার রিউমাটয়েড আর্থ্রাইটিস, ওনার যে ডায়াবেটিস এবং ওনার পরবর্তী যে সমস্ত জটিলতা যেগুলো আগে থেকে ছিল এবং আছে, সেগুলো কিন্তু কোনো অবস্থাতেই কিছুটাই কমে না। বিদেশে সুচিকিৎসার জন্য ভালো সেন্টারে, মডার্ন ডেভেলপ সেন্টারে চিকিৎসার জন্য ওনাকে রিকমেন্ড করেছে এবং সেই অনুযায়ী ওনার পরিবার এবং দল চেষ্টা করছে। টিকা নেওয়া শেষে বিকেল 4:15টার দিকে গুলশানের নিজ বাসা ফিরোজায় ফেরেন বিএনপি চেয়ারপারসন। গত 10 এপ্রিল করোনায় আক্রান্ত হন বেগম জিয়া। শ্বাসকষ্টজনিত জটিলতা দেখা দিলে 27 এপ্রিল রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। 6 মে করোনামুক্ত হন বেগম জিয়া। 52 দিন চিকিৎসা শেষে 19 জুন বাসায় ফেরেন বিএনপি নেত্রী। এখন বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। করোনা সংক্রমণের মধ্যে নাজুক হয়ে উঠেছে ডেঙ্গু পরিস্থিতি। গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 75 জন। হাসপাতালগুলোতে এক সপ্তাহে দ্বিগুণ রোগী ভর্তি হয়েছে, যার 60%ই শিশু। আইসিইউ সংকটে দিশেহারা স্বজনরা। চিকিৎসকরা বলছেন, রোগীর সংখ্যা এভাবে বাড়তে থাকলে পরিস্থিতি সামাল দেয়া কঠিন হবে। ডেঙ্গু আক্রান্ত হয়ে 3 দিন ধরে হাসপাতালের বিছানায় ছটফট করছে 4 বছরের আদিল। তীব্র জ্বরের পাশাপাশি আছে শ্বাসকষ্ট, খিঁচুনি। মুখ দিয়ে ফেনা বের হয়ে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। এখানে আনার পরে একবার খিঁচুনি হয়েছে, এখন একটু নর্মাল আছে, কিন্তু জ্বর আর ঠান্ডা শ্বাসকষ্ট এটা আছে। একই অবস্থা 9 বছরের সাজের। বারবার জ্ঞান হারানোয় আইসিইউতে নেওয়া জরুরি, কিন্তু ঢাকা শিশু হাসপাতালের কোনো শয্যাই ফাঁকা নেই। এখন ওর আইসিইউ দরকার বলতেছে, এখানে আইসিইউ পাচ্ছি না। আশেপাশে অনেক জায়গায় খোঁজ করছি, আমরা আইসিইউ পাচ্ছি না। ঢাকা উত্তর সিটিতেই গত 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন 68 জন ডেঙ্গু রোগী। দক্ষিণেও একই অবস্থা। গত এক সপ্তাহে নগরীতে ডেঙ্গু রোগীর সংখ্যা 500 ছাড়িয়েছে, যাদের মধ্যে 60%ই শিশু। আমি মা হয়ে সন্তানের কষ্ট সহ্য করতে পারছি না। চিকিৎসকরা বলছেন, এবারের আক্রান্তরা আগের বছরের তুলনায় বেশি জটিলতা নিয়ে হাসপাতালে আসছেন। করোনার কারণে আইসিইউর তীব্র সংকটে চাইলেও শয্যা নিশ্চিত করতে পারছেন না তারা। হঠাৎ করে দেখা যাচ্ছে নাক দিয়ে, তার মুখ দিয়ে
যে কোনো রাস্তা দিয়ে তার রক্তপাত হচ্ছে। ডেঙ্গু রোগীরা যেভাবে আসছে এবং যেরকম জটিলতা নিয়ে আসছে, আইসিইউর সংকুলন করা আসলেই আমাদের পক্ষে অত্যন্ত কষ্টকর হয়ে যাচ্ছে। এদিকে 2 সিটিতে 10 দিনের চিরুনি অভিযানের 8ম দিনেও নগরীর অভিজাত এলাকাতেও মিলেছে এডিসের লার্ভা পাওয়া যায় ইউজুয়ালি নির্মাণাধীন ভবন আর হলো সরকারি ভবন। তো তাদেরকে আমরা জরিমানা করেছি, সতর্ক করেছি। সচেতন না হলে নগরীতে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হবার আশঙ্কা দায়িত্বশীল সংস্থাগুলোর। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। ক্রেতাদের আনাগোনা ও বিক্রি দুটোই বেড়েছে। ছোট আকৃতির পশুর বাড়তি চাহিদা থাকলেও তেমন ক্রেতা নেই বড়গুলোর। দাম নিয়ে ক্রেতাদের খুব একটা অভিযোগ না থাকলেও লোকসানের শঙ্কায় খামারিরা। এদিকে গাবতলী পশুর হাটের অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেন উত্তরের সিটি মেয়র। গেল কদিন রাজধানীর পশুর হাটগুলোতে ব্যাপারী কিংবা হাসিল আদায়কারীদের তেমন ব্যস্ততা না থাকলেও সোমবার গোটা চিত্রই বদলেছে। যেন দম ফেলার ফুরসত পাচ্ছেন না হাসিল আদায়কারীরাও। হাট ঘুরে দেখা গেল ব্যাপারীরা ছোট আকৃতির গরুর দাম হাঁকছেন 50,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত। মাঝারি আকারের গরুর দাম 1.5 লাখ থেকে 3 লাখ টাকা, আর বড় গরুর দাম 5 লাখ থেকে 10 লাখ টাকা পর্যন্ত। তবে সাধ্যের মধ্যে পেতে ছোট গরুর প্রতি বাড়তি নজর ক্রেতাদের। ছোট গরুর বাজার ভালোই হয়েছে, বড় গরুর বাজার আমরা খুবই খারাপ। তবে দাম নিয়ে হতাশ বিক্রেতারা। আমাদের খরচার টাকাটা উঠলেই আমরা গরুটা দিতে পারতাম। এদিকে দুপুর 12:30টার দিকে গাবতলী হাট সরেজমিনে পরিদর্শনে এসে অব্যবস্থাপনার জন্য ইজারাদারের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মেয়র আতিকুল ইসলাম। একদিক দিয়ে ঢুকবে, একদিক দিয়ে বের হবে। আমরা ইজারাদার দায়িত্ব নিচ্ছি যে আমরা সবাইকে মাস্ক পরার জন্য পরিয়ে দিব। আমি তো দেখছি না মেনটেন হয় না এখানে। এটা শুভ খান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য 24 ঘন্টার মধ্যে অপসারণের বিষয়ে সিটি কর্পোরেশন ঘোষণা দিলেও হাটের বর্জ্য অপসারণে উদাসীন কর্তৃপক্ষ। পশু বিক্রেতাদের অভিযোগ কয়েকদিনেও পরিষ্কার হয় না কোনো বর্জ্য। তবে হাট কর্তৃপক্ষের দাবি প্রতিদিন সম্ভব নয়, পরিষ্কার করা হবে ঈদের দিনে। ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীর অস্থায়ী পশুর হাটগুলোতে বর্তমানে রয়েছে 12 লাখেরও বেশি কোরবানির পশু। বিপুল সংখ্যক পশুর বর্জ্য নিয়মিত পরিষ্কার না হওয়ায় হাটের ভেতরে সৃষ্টি হচ্ছে নোংরা পরিবেশ। কাদা পানির সাথে মলমূত্র মিশে পশু শরীর যেমন অপরিচ্ছন্ন হচ্ছে, তেমনি চলাচলে বিপাকে পড়ছেন ক্রেতারা। বিক্রেতারা বলছেন নির্দিষ্ট জায়গা না থাকায় বাধ্য হয়ে জমা হচ্ছে এসব বর্জ্য। নোংরা হতেছে তো ফাঁকালে যা ফেলতেছি। আমরা এখানে জড়ো করতেছি, এখন কখন দিবে ওরা হাট ভাঙার পর হয়তো দিতে পারে। গোবর টবর আপনার সিটি কর্পোরেশন থেকে বা হাটের উদ্যোগ থেকে কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা নাই। সিটি কর্পোরেশন কর্তৃক কোরবানির বর্জ্য 24 ঘন্টায় পরিষ্কারের ঘোষণা দিলেও পশুর হাটের বর্জ্য অপসারণে বেখেয়াল হাট কর্তৃপক্ষ বলছেন ঈদের দিন থেকে একসাথে পরিষ্কার করা হবে এসব বর্জ্য। ঈদের দিন থেকে বিকাল দুপুরের পর থেকে যে বর্জ্য ব্যবস্থাপনার যে পরিষ্কার যে সিটি কর্পোরেশন থেকে আসবে, উত্তর সিটি কর্পোরেশন আসবে, আমাদের কাউন্সিলর সাহেবের যে ব্যক্তিগত যে তার টিম আছে সেই টিমের মাধ্যমে এটা কাজগুলি পরিষ্কার করা হবে। যদিও উত্তরের মেয়র জানান কাউন্সিলরদের সমন্বয়ে দ্রুত এসব বর্জ্য পরিষ্কারে কাজ শুরু হবে। এখানে কিন্তু একটা প্রতিযোগিতা হয়, কোন কাউন্সিলর সবচেয়ে আগে পরিষ্কার করতে পারে, এরকম কিন্তু আমরা পুরস্কারও দিই। আমরা সেই পুরস্কারের অপেক্ষা রইলাম যে কোন কাউন্সিলর সবচেয়ে আগে ওয়ার্ডটাকে পরিষ্কার করতে পারবে। কোরবানি ছাড়া শুধু রাজধানীর পশুর হাটগুলোতে সৃষ্টি হয় কয়েক হাজার টন বর্জ্য। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের ঐতিহাসিক স্থান সিআরবিতে হাসপাতাল নির্মাণের সিদ্ধান্তের বিরোধিতা করে টানা 7ম দিনের মতো প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। বিশিষ্টজনরা প্রদীপ প্রজ্বলন করে হাসপাতাল নির্মাণের বিরুদ্ধে অবস্থান নেন। এ সময় তারা বলেন যে কোনো মূল্যে এই সবুজ প্রকৃতিকে বাঁচাতে হবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়ারও ঘোষণা দেন তারা। চট্টগ্রামের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান সিআরবিকে রক্ষায় প্রতিবাদ মুখর বন্দরনগরী। সোমবার সন্ধ্যায় 7 রাস্তার মোড়ে নাগরিক সমাজের ব্যানারে মোমবাতি প্রজ্বলন ও প্রতিবাদ সমাবেশ করে নগরবাসী। এই সময় বক্তারা বলেন পাহাড় আর সবুজ ঘেরা প্রাকৃতিক রূপ ক্রমেই হারিয়ে যাচ্ছে। শহরের বুকে একমাত্র সবুজে ঘেরা সিআরবিকে ধ্বংস হতে দেয়া যাবে না বলেও জানান তারা। এই মহানগরীর প্রকৃতির সবচেয়ে মনোরম কেন্দ্র এটিকে ধ্বংস করতে আমরা কখনোই দেব না। প্রতিবাদ কর্মসূচি পালন করে চট্টগ্রাম আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনও। এই চট্টগ্রামের দল মত পথ নির্বিশেষে কেউ এই জায়গায় হাসপাতাল চায় না, অন্য জায়গায় চায়।
এদিকে হাসপাতাল প্রকল্প বাতিল করে সিআরবিকে সংরক্ষণের দাবি জানিয়ে বিভিন্ন পর্যায়ে ১৪ জন সরকারি কর্মকর্তাকে বিবাদী করে এক আইনজীবী মামলা করেন। এর প্রেক্ষিতে আদালত সমন জারি করেন। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। ছিনতাইয়ের ১.৫ মাস পর উদ্ধার হলো পরিকল্পনা মন্ত্রীর আইফোন। কয়েক হাত ঘুরে ফোনটি বিক্রি হয় এক আইটি এক্সপার্টের কাছে। এ ঘটনায় ৫ জন গ্রেফতার হলেও মূল হোতা ধরাছোঁয়ার বাইরে। চলতি পথে কথা বলার সময় পছন্দের মোবাইল ফোনটি ছো মেরে পালাতে দক্ষতার জুড়ি নেই তাদের। রাজধানীর বিভিন্ন এলাকায় মোবাইল ছিনতাই করাই তাদের পেশা। এই কাজে তাদের অভিজ্ঞতা দীর্ঘদিনের। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের ছিনতাই হওয়া আইফোন উদ্ধার করতে গিয়ে পুলিশ গ্রেফতার করেছে ছিনতাইকারী চক্রের ৫ জনকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে মন্ত্রীর ফোনটিও। সংবাদ সম্মেলনে পুলিশের দাবি, মন্ত্রীর ফোনটি ছিনতাই হওয়ার পর কয়েক হাত বদল হয়। মূল ছিনতাইকারী ফোনটি বিক্রি করে দেন সগির আর সুমনের কাছে। চোরাই কিংবা ছিনতাই হওয়া আইফোন বিক্রি কষ্টসাধ্য হয়। তারা যোগাযোগ করে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ আরিফের সঙ্গে। আরিফের হাত হয়ে মোবাইলটি চলে যায় জীবনের কাছে। আরিফ হলো একজন টেকনোলজিতে খুব এক্সপার্ট এবং ঢাকা শহরের একটা বড় অংশের এই যে চোরাইকৃত মোবাইল, যে কোনো প্রকারের মোবাইল সফটওয়্যারের মাধ্যমে সেগুলোকে ব্যবহার উপযোগী করা হয়, সেই কাজ করে থাকে। তখন আমরা আমাদের আরিফকে গ্রেপ্তার করা হয়। আরিফকে গ্রেপ্তার করলে সেখানে আমরা আমাদের যে টার্গেটেড মোবাইলটা সেটা উদ্ধার করি। ছিনতাইয়ের ১.৫ মাসেরও বেশি সময় পরে মন্ত্রীর ফোনটি উদ্ধার করা গেলেও এখনো অধরা মূল ছিনতাইকারী। তাকে ধরতে একাধিক টিম কাজ করছে বলে জানিয়েছে পুলিশ। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। নাম ঠিকানা পরিবর্তন করে মুসলমানকে হিন্দু বানিয়ে চাকরি দিত। চাকরি দেওয়ার নামে দলিল জমা রেখে জমি দখল করত। চাকরি প্রার্থীদের কাছ থেকে নেওয়া হতো ৫ থেকে ১৩ লাখ টাকা। ১৫ বছর ধরে এ ধরনের প্রতারণা করে আব্দুল মালেক এখন ৫০ কোটি টাকার সম্পদের মালিক। রাজধানীর তেজগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতারের পর র্যাব জানিয়েছে এই চক্রের সঙ্গে বিভিন্ন সরকারি সংস্থার কর্মচারীরাও জড়িত। আব্দুল মালেক ২০০৪ সালে রাজধানী খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে চাকরি পাওয়ার পর উত্থান। এরপর থেকে চাকরি দেওয়ার নামে প্রার্থীদের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেয় প্রতারক। নিয়োগকারী কর্তৃপক্ষের সিল ও প্যাড জাল করে ডিজিটাল জালিয়াতির মাধ্যমে নাম ঠিকানা ছবি পরিবর্তন ও ভুয়া এনআইডি তৈরি করে বিভিন্ন সংস্থায় কিছু লোককে চাকরিও দিয়েছে সে। অনিয়মের অভিযোগে ২০১৫ সালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাকে বরখাস্ত করার পরে সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে অ্যাম্বিশন নামে কোচিং সেন্টার চালু করে চাকরি প্রার্থী সংগ্রহ শুরু করে সে। প্রশ্নপত্র ফাঁস করে, সনদপত্র জাল করে বিপুল পরিমাণ টাকা অসাধু উপায়ে চাকরি যাদেরকে দিতে পারে তারা চাকরি অনেকেই করে, আর যারা চাকরি দিতে পারে না তাদের টাকাও সে মেরে দেয়। এইভাবে সে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছে। ভালো চাকরির লোভে সরল বিশ্বাসে মালিককে ৫ থেকে ১৩ লাখ টাকা পর্যন্ত দেন তারা। তবে অধিকাংশই চাকরি না পেয়ে উল্টো হয়রানি শিকার হন। ১৫ লাখ টাকা দেওয়ার কথা, আমি তাকে ১৩ লাখ টাকা দিই। বাবার কলিগ, বাবা তাকে জিজ্ঞেস করে যে এই লোকটা কেমন, তাকে টাকা দেওয়া যায় কিনা। তখন কলিগ বলে যে না ভালো, আমার রিলেটিভের সে টাকা চাকরি দিয়েছে। তখনই আমার বাবা বিশ্বস্ত হয়েছে যে না তাকে টাকা দেওয়া যায়। চাকরি দেয় না, ছেলে পরীক্ষা দেয়, হয় না। এমন এক পর্যায়ে তার সাথে যখন আমি তার কাছে টাকা চাই, একটা মিথ্যা মামলা করে। গ্রেফতারের পর মালিকের কাছ থেকে বিপুল পরিমাণ জাল কাগজপত্র, ভুয়া সনদ ও সিল উদ্ধার করেছে র্যাব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কিছু অসাধু কর্মচারী এই চক্রের সঙ্গে জড়িত বলে জানিয়েছে র্যাব। সংশ্লিষ্ট অফিসের ক্লার্কদের সাথে তার সম্পর্ক আছে। সে ক্লার্কদের সাথে যোগাযোগ করে সে নিজেই ওই ভেরিফিকেশন আবার পজিটিভ করে দেয়। প্রতারক মালিকের প্রধান ৩ সহযোগী তার ভাই আব্দুর রাজ্জাক, আলামিন ও অবিনাশ সহ চক্রের বাকি সদস্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় র্যাব। এই প্রক্রিয়া যখন হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। অবশেষে হেফাজত নেতা মামুনুল হক ও তার পরিবার থেকে দখলমুক্ত হলো রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা। দীর্ঘ আইনি লড়াই শেষে বিকেলে জেলা প্রশাসনের পক্ষ থেকে নতুন কমিটির কাছে মাদ্রাসাটি পরিচালনার সব দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়। অরাজনৈতিক একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম পরিচালনা করার কথা জানান নতুন কমিটির সভাপতি।
জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা 1988 সালের ডিসেম্বরে রাজধানীর মোহাম্মদপুরে গড়ে ওঠে ইসলামী শিক্ষার এই প্রতিষ্ঠানটি। সম্প্রতি হেফাজতের সাবেক নেতা মাওলানা মামুনুল হকের রিসোর্ট কাণ্ডের পর নতুন করে আলোচনায় আসে মাদ্রাসাটি। বেরিয়ে আসে ওয়াকফ স্টেটে গড়ে ওঠা এই মাদ্রাসা 2001 সালে দখলে নেন মামুনুল হকের বাবা শাইখুল হাদিস আজিজুল হক। এরপর থেকে এর কার্যক্রম নিয়ন্ত্রণ করে আসছিল মামুনুল হক ও তার ভাই মাহফুজুল হক সহ পরিবারের সদস্যরা। 2001 সালেই তাদের নিয়ন্ত্রিত কমিটিকে অবৈধ দাবি করে মামলা করা হয়। 2 দশক ধরে চলমান এই মামলা নিষ্পত্তির পর গত শনিবার বাদীপক্ষকে মাদ্রাসার কার্যক্রম পরিচালনার দায়িত্ব বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এই রায়ের প্রেক্ষিতে বাংলাদেশ ওয়াকফ প্রশাসন অনুমোদিত নতুন কমিটিকে দায়িত্ব বুঝিয়ে দেয় জেলা প্রশাসন। মামলা চলমান থাকার কারণে একটা পক্ষ এটার দখলে ছিল, যেহেতু ওয়াকফ স্টেট ওয়াকফ প্রশাসক কর্তৃক কমিটি গঠিত হয়েছে, সেই কমিটির যিনি সভাপতি তাকে আমরা দায়িত্বটা বুঝিয়ে দিয়েছি। কমিটি 21 সদস্যের। দায়িত্ব বুঝে নিয়ে নতুন কমিটির সভাপতি জানান, অরাজনৈতিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মাদ্রাসাটির কার্যক্রম চালানো হবে। 2001 সাল পর্যন্ত মাদ্রাসা সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছিল। ওভারনাইট একদিন আমাদের কমিটিকে বার করে দিয়ে ওনারা মাদ্রাসার দখল নেন। কয়েকদিন আগে আমাদের এটা আইনি লড়াই শেষ হলো। ওয়াকফ স্টেট থেকে আমাদের যে কমিটি, এই কমিটিকে বৈধ বলে ঘোষণা করা হলো। আমাদের যে মেইন এজেন্ডা থেকে আজকে আমরা এখানে আসছি সেটা হলো এটা 100% অরাজনৈতিক একটি প্রতিষ্ঠান। শিগগিরই মাদ্রাসার অধ্যক্ষ সহ চলমান কার্যক্রম পরিচালনার বিভিন্ন দায়িত্বে তেমন পরিবর্তন আনা হবে না বলেও জানায় নতুন কমিটি। তবে এদিন মামুনুল হকের পরিবারের কেউ মাদ্রাসায় উপস্থিত ছিলেন না। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। চিকিৎসা শেষে সুস্থ এখন, কিন্তু দীর্ঘদিন ধরে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর মানসিক হাসপাতাল থেকে দেশে ফিরতে পারছেন না 2 বাংলাদেশি। দেশে ফিরতে সময় সংবাদের ক্যামেরার সামনে করুণ আকুতি জানান তারা, কামনা করেন প্রধানমন্ত্রীর সহায়তা। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্টে। প্রধানমন্ত্রী, আমরা তো অনেক বছর ধরে আছি, আপনি তো অনেকজনের জন্য চেষ্টা করেছেন, আমাদের জন্য চেষ্টা করুন একটু। সম্প্রতি সময় সংবাদের কলকাতা ব্যুরো প্রধান জানতে পারেন বাংলাদেশি বেশ কয়েকজন মানসিক রোগীর সুস্থ হওয়ার পরও দীর্ঘদিন ধরে দেশে ফিরতে পারছেন না। সেখানে মানবেতর জীবনযাপন করছেন তারা। খবর পেয়ে কলকাতা থেকে প্রায় 300 কিলোমিটার দূরের মুর্শিদাবাদের বহরমপুর মানসিক হাসপাতালে হাজির হন সময় সংবাদের রিপোর্টার। মুর্শিদাবাদের জেলা শহর এই বহরমপুর, আর বহরমপুরের এই মানসিক হাসপাতালে এই মুহূর্তে রয়েছে বেশ কয়েকজন বাংলাদেশি, বলা ভালো সন্দেহভাজন বাংলাদেশি, যাদের নাগরিকত্ব এখনো শনাক্ত করা যায়নি। সময় সংবাদের ক্যামেরা দেখেই আবেগ আপ্লুত হয়ে পড়েন এই 2 বাংলাদেশি। নামতাম, তারপরে অবস্থাতেই ইন্ডিয়ার পুলিশরা ট্রেন থেকে আমাকে নিয়ে আসলো। আপনার বরের নাম কি? আমার বরের নাম হলো আবুল কাশেম। আমার স্বামীর হাতে তুলে দিলে আমি যাইতে পারবো। বাড়ি চলে যেতে মনে হয়, থাকতে আর ইচ্ছে করে না। আমি পড়ছি, পড়ালেখা কিন্তু আমার খেয়াল নাই, মাথায় একটু ডিস্টার্ব করে। সরকারি হাসপাতালে এদের চিকিৎসা দেয়া হলেও একটি বড় ভূমিকা পালন করছে অঞ্জলি নামের বেসরকারি সংস্থা। মূলত তারাই মিউজিক থেরাপি, কাউন্সেলিং সহ বেশ কিছু পদ্ধতি অনুসরণ করে এদেরকে ধীরে ধীরে সুস্থ করে তুলেছেন। আমরা কবিতা শেখানোর জন্য কবিতা শেখাই, আমরা ছবি আঁকার জন্য ছবি আঁকা, এগুলো হচ্ছে মাধ্যম। এই মাধ্যমগুলো ইউজ করার ফলে যেটা হয় তাদের মধ্যে থেকে প্রচুর অনুভূতি বেরিয়ে আসে। নুরুন্নাহার পারভিনের মতো মুর্শিদাবাদ সহ পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি মানসিক হাসপাতালে আরও কয়েকজন বাংলাদেশি রোগীর সন্ধান পাওয়া গেছে। পরিচয় নিশ্চিত না হওয়ার কারণে সুস্থ হওয়ার পরও মানসিক হাসপাতাল থেকেই প্রতিনিয়ত দুর্বিষহ মানসিক চাপ নিতে হচ্ছে তাদের। এ ধরনের বিষয়ে দ্রুত সমাধানে দুদেশের সরকার ইতিবাচক ভূমিকা রাখবে এমন প্রত্যাশা শুধু রোগীদেরই নয়, সংশ্লিষ্ট সবারই। সুব্রত আচার্য, সময় সংবাদ, মুর্শিদাবাদ। ইউরোপের দেশগুলোতে এখন দেখা দিয়েছে গ্রিন পাস বিতর্ক। অনেক দেশের জনগণ কোভিডের টিকা নিতে আগ্রহী না হওয়ায় এই গ্রিন পাস বিষয়টির সমালোচনা করছেন তারা। অনেক স্থানে শুরু হয়েছে আন্দোলনও। তাদের যুক্তি, গ্রিন পাস বাধ্যতামূলক করা হলে মানুষের মৌলিক অধিকারে খর্ব হবে। ইতালির ভেনিস থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মাকসুদ রহমান।
গেল ফেব্রুয়ারি মাসে ইউরোপীয় কমিশন কোভিডের পূর্ণ টিকা গ্রহণকারীদের জন্য গ্রিন পাস বহনের প্রস্তাব তুলে ধরে। এরই পরিপ্রেক্ষিতে 25 মার্চ ইউ নেতাদের বৈঠকে গ্রিন পাস দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে ইউ নাগরিকদের একটি উল্লেখযোগ্য অংশ টিকা গ্রহণে কখনো আগ্রহী নন, তাই এই সিদ্ধান্তে লেগেছে ভাটা। পরপর দুটি জরিপে দেখা যায় ফ্রান্স, পোল্যান্ড, ইতালি, স্পেন, অস্ট্রিয়া, বেলজিয়াম ও জার্মানির উল্লেখযোগ্য সংখ্যক মানুষ কখনো করোনা ভ্যাকসিনের প্রতি আগ্রহী নন। যেই অংশটি ভ্যাকসিন গ্রহণ করতে চান না তাদের জন্য গ্রিন পাস এখন মাথা ব্যথার কারণ। সামনের দিনগুলোতে অফিস, কর্মক্ষেত্র, হোটেল, রেস্টুরেন্ট, সুপারমার্কেট, পরিবহন, বিমান, নাইট ক্লাব, সিনেমা হল সহ সব ধরনের সামাজিক অনুষ্ঠান ও ইভেন্টে গ্রিন পাস বাধ্যতামূলক করা হচ্ছে। এতে যারা টিকা গ্রহণ করবে না তারা সেই সব অনুষ্ঠান ও আয়োজনে অংশগ্রহণ করতে পারবেন না, সেই সঙ্গে তারা পাবেন না গ্রিন পাস। এমনকি তাদেরকে সেই সব স্থানে উপস্থিত পেলে বড় আকারের জরিমানাও করা হবে। এতে টিকা ও গ্রিন পাস কর্মসূচি বিরোধীরা বিভিন্ন দেশের রাজপথে আন্দোলন শুরু করছেন। তাদের দাবি, এমন আইন মানবাধিকার পরিপন্থী ও খর্ব হবে মানুষের স্বাধীনতা। এদিকে ইতালিয়ান সরকার গ্রিন পাস বাধ্যতামূলক করতে যাচ্ছেন বলে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা খুশি। তারা মনে করেন স্বদেশে ভ্রমণ ও কর্মক্ষেত্রে ভালো পরিবেশ ফিরে আসবে। তাই বাংলাদেশি প্রবাসীরা সবাই টিকা গ্রহণ করে গ্রিন পাস গ্রহণ করতে পরামর্শ প্রবাসীদের। ভ্যাকসিন কোভিডের টিকা আপনাকে দেওয়ার পর আপনি অতি দ্রুততম আপনি গ্রিন পাস সংগ্রহ করতে হবে। গ্রিন পাস যদি না পায় বা গ্রিন পাস যদি না থাকে আমরা বাসে, জাহাজে, ট্রেন স্টেশনে, ট্রেনে এবং কি রেস্টুরেন্টে আমরা প্রবেশ করতে পারবো না। আশা করি সবাই ভ্যাকসিন দিয়ে গ্রিন পাসটা গ্রহণ করবেন। সব ক্ষেত্রে গ্রিন পাস বাধ্যতামূলক করা হলে ইউরোপে বাড়বে পর্যটক, নিশ্চিত হবে জনস্বাস্থ্য ও নিরাপত্তা, অর্থনীতিতে সুবাতাস ফিরবে বলে মনে করেন ইইউ ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। মাকসুদ রহমান, সময় সংবাদ, ভেনিস, ইতালি। ভারতীয় ডেল্টার দাপটে ফ্রান্সে আবারও বাড়ছে কোভিড সংক্রমণ। এতে নতুন করে বিধিনিষেধ দিয়েছে ফরাসি সরকার। তবে সমুদ্র সৈকতে ভ্রমণে এখনও নিষেধাজ্ঞা না থাকায় মানুষজন ভিড় করছেন। ফ্রান্সের উত্তরাঞ্চলীয় সমুদ্র সৈকত থেকে সে খবর জানাচ্ছেন সহকর্মী লুৎফুর রহমান বাবু। ফ্রান্সে আবারও করোনার ডেল্টা ভেরিয়েন্ট নতুন করে আঘাত হেনেছে। বেশ কিছুদিন ধরে করোনায় আক্রান্তের সংখ্যা কমে আসলেও গেল একদিনে দেশটিতে আক্রান্ত হয়েছেন 11,000-এর বেশি মানুষ। ফ্রান্সের সমুদ্র সৈকতগুলিতে এখনও বিধিনিষেধ আরোপ না করায় সেখানে প্রতিদিনই ভিড় করছেন বিপুল সংখ্যক মানুষ। তবে সমুদ্র সৈকতগুলিতে স্বাস্থ্যবিধি ও স্বাস্থ্য সুরক্ষা অনেক ক্ষেত্রেই উপকৃত হচ্ছে, এমন চিত্রই লক্ষ্য করা গেছে। নতুন করে আবারও করোনার আক্রান্তের রেকর্ড হওয়ায় বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ। বার, রেস্টুরেন্টে প্রবেশের ক্ষেত্রে স্বাস্থ্য সনদ প্রদর্শনের পাশাপাশি পার্ক, উৎসব কিংবা কনসার্টে যোগ দিতে গেলে এখন থেকে লাগবে করোনার নেগেটিভ সনদ, সেই সাথে ভ্যাকসিনের সনদও। নতুন করে করোনার আঘাতে আবারও দুশ্চিন্তায় সাধারণ মানুষজন। করোনা ফ্রান্সে অনেক বেশি পরিমাণে আবার করে আক্রান্ত হচ্ছে মানুষজন, তো এটা খুবই দুশ্চিন্তার কারণ। 11,000 মানুষ হঠাৎ একদিন আক্রান্ত হয়ে গেছে। সো এই পরিস্থিতিতে সবার মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। সবাই আমরা যদি মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে আমরা যে কোনো জায়গায় যে কোনোভাবে যাই তাহলে আমরা সুরক্ষিত থাকবো। যদি আগামীতে প্যান্ডামিক পরিস্থিতি উন্নতি হয় তাহলে হয়তো আগামীতে কন্টিনিউ করতে পারবো। মানুষের ভ্যাকেশন এবং অন্যান্য কারণে কন্টামিনেশন বাড়ছে, তো সেই হিসেবে এই ক্ষেত্রে আমাদের এখানে সরকার অনেক কিছু নিয়ম লাগু করেছে। ডেল্টা ভেরিয়েন্টের কারণে ফ্রান্সে করোনার যে চতুর্থ ঢেউয়ের কথা বলা হয়েছিল, করোনা একদিনে আক্রান্তের রেকর্ডের কারণে তা এখনই শুরু হয়েছে বলে মনে করা হচ্ছে, আর তাতে উদ্বিগ্ন সাধারণ মানুষজন। ফ্রান্সের হাগদুলুত সমুদ্র সৈকত থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ। মহামারীর মধ্যে দ্বিতীয়বারের মতো মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন কাতার প্রবাসী বাংলাদেশিরা। অর্থের কারণে প্রবাসে পশু কোরবানি করেন না বেশিরভাগ প্রবাসী, তবে নিজেরা না করলেও দেশের স্বজনদের কাছে পশু কোরবানির জন্য পাঠিয়েছেন অর্থ। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
মহামারী করোনার মধ্যে দ্বিতীয়বারের মতো মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে আর কয়েকদিন পরে। করোনার কারণে গতবারের মতো এবারও সাদামাটাভাবে ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন কাতার প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসে দেশের মতো পরিবার পরিজন নিয়ে আনন্দ উচ্ছ্বাস করতে না পারার আক্ষেপ থাকে প্রবাসীদের মধ্যে। পরিবার পরিজন ছাড়া প্রবাসে আমাদের ঈদ শূন্যতার কষ্টে ভরা। অর্থের কারণে প্রবাসে পশু কোরবানি দেয়া হয় না বেশিরভাগ প্রবাসীর। নিজেরা না করলেও দেশে স্বজনদের কাছে পশু কোরবানির জন্য পাঠিয়েছেন অর্থ। দেশে থাকা পরিবারের সুখই তাদের সুখ বলে জানালেন তারা। আমরা টাকা পয়সা দেশে পাঠাই, ছেলে মেয়ে পাইয়া যে আনন্দ পায়, মা বাবা যে টাকা পাইয়া খুশি হয়, উদযাপন করে, ঈদের কেনাকাটা করে, ছেলে মেয়ের আনন্দ, মা বাবার আনন্দ, এতেই আমরা সন্তুষ্ট। কাতারের করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় প্রায় সবগুলো ঈদগাহ ও মসজিদে 20 জুলাই ভোর 5:10 একযোগে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। করোনার তৃতীয় ধাপের বিধিনিষেধ উঠে যাওয়ায় কিছুটা স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারবেন দেশটির নাগরিকরা। সময় সংবাদ, কাতার। স্পেনে প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন একটি সেবা চালু হয়েছে। দেশে বৈধ উপায়ে রেমিটেন্স ও সহজভাবে মালামাল পাঠানোর সুবিধা নিয়ে রাজধানী মাদ্রিদের বাংলাদেশি অধ্যুষিত লাভা পিএস এলাকায় এটির উদ্বোধন করা হয়। স্পেন থেকে সাইফুল আমিনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। যুক্তরাজ্য ও ইতালির পরেই সবচেয়ে বড় বাংলাদেশি কমিউনিটির বসবাস স্পেনে। জীবিকার তাগিদে অসংখ্য বাংলাদেশি এখানে নানা ধরনের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত। এতে নিজেরা যেমন স্বাবলম্বী হচ্ছেন, অন্যদিকে রেমিটেন্স পাঠিয়ে বিশেষ অবদান রাখছেন দেশের অর্থনীতিতে। তাদের সুবিধার কথা চিন্তা করে দেশ মানি ট্রান্সফার ও কার্গো সার্ভিস নামে সেবা চালু হয়েছে লাভা পিএস এলাকায়। বাংলাদেশে মাল পাঠানো, যে কোনো ধরনের প্রোডাক্ট আপনার বাংলাদেশে পাঠাইতে পারবেন এবং অতি শীঘ্রই আমাদের সবচেয়ে বড় একটা সার্ভিস যেটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স। এবং বাংলাদেশে যারা এখানে ফ্যামিলি ভিসায় আসবেন, যাদের অনেক সমস্যা হয়, বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে থাকেন, ঢাকায় আসতে পারেন না, এই সার্ভিসটা অতি শীঘ্রই আপনাদেরকে দোরগোড়ায় পৌঁছে দিব। 2% প্রণোদনা দিয়ে থাকে। আপনারা তাদেরকে উৎসাহিত করবেন যাতে আপনাদের প্রতিষ্ঠানের মাধ্যমে বৈধভাবে টাকা প্রেরণ করে। বৈধভাবে রেমিটেন্স পাঠাতে সহায়তার পাশাপাশি যেসব বাংলাদেশের বৈধ কাগজপত্র নেই তাদের বিনামূল্যে নানাবিধ সেবা দেওয়ার কথা জানান দেশ মানি ট্রান্সফারের স্বত্বাধিকারী। মাদ্রিদে এমন একটি প্রতিষ্ঠান চালু হওয়ায় খুশি প্রবাসীরা। যে কোনো ধরনের ডকুমেন্টস, স্পেনে যে কোনো অফিসিয়ালি যে কোনো ধরনের সিটা, এগুলো আমরা ফ্রিতে নিয়ে দিব আপনাদেরকে। এরপরে আমাদের আরও অন্য সার্ভিসগুলো ইনশাল্লাহ পর্যায়ক্রমে চালু হবে। স্পেনের বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান এটিএম আব্দুর রউফ মন্ডল ও বাংলাদেশ মসজিদ কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার ছাড়াও মাদ্রিদের গণ্যমান্য অনেকে উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে। সময় সংবাদ, স্পেন। এ পর্যায়ে শিশু সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনার ঝুঁকি নিয়েই ঈদ করতে ঘরমুখী মানুষ। ফেরি লঞ্চে ঢল। একদিনে রেকর্ড 231 জনের মৃত্যু। টিকা নেয়ার বয়সসীমা কমিয়ে 30 নির্ধারণ। দেশে আসলো মডার্নার আরও 30 লাখ ডোজ। এক মাস পর বাসার বাইরে বেগম জিয়া রাজধানীর গ্যাস্ট্রোলিভার হাসপাতালে গাড়িতে বসেই নিলেন মডার্নার টিকা। চিকিৎসক বললেন বিদেশে নেয়া জরুরি। এই ছিল প্রবাসী সময়ে, সঙ্গে থাকুন সময়।